হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তোমাদের গতকাল বলেছিলাম যে পুরনো কোনো ভিডিও নেই, সব ক্লিয়ার করে দিয়েছি, কিন্তু এই ক্লিপটা ছিল যেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো এই যে আমার দুপুরের খাবার, এটা হচ্ছে গতকালের, তো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। এখানে ডাল, উচ্ছে ভাজা, কাঁকরোল ভাজা, কলা দিয়ে মাছের ঝোল, তো এইসব আমার দুপুরের খাবার মা বানিয়ে এনেছে। তো মাকে বলছিলাম যে হালকা পাতলা করে সব বানিয়েছে আর কি। আমি সব এখন হালকা পাতলাই খাচ্ছি, একদম তেল একদম না দিলেই চলে এরকম রান্না বান্না। তো এখন আমি এটা খেয়ে নেব। তো চলো খাবার দাবার খেয়ে নিই। আর এই যে আমার মনা এখানে ঘুমাচ্ছে মশারির ভিতরে, মশারি টাঙিয়ে দেওয়া হয়েছে। ও তো এখন বেশিরভাগ টাইমেই ঘুমায়, ওকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে কিন্তু আমি এখন খাওয়া দাওয়া করতে বসেছি, ঠিক আছে। তো আমি তখন বাইরে গিয়ে খাই না, ঘরেই খাই। কালকের থেকে আমি বাইরে গিয়ে হয়তো খাওয়া দাওয়া করবো। ছেলের মা হাঁটাহাঁটি করছে ব্যথা কমানোর জন্য। তোমরা সবাই কমেন্ট করেছো যে ব্যথা কমাতে গেলে হাঁটতে হবে, তাই তারপর হেঁটে হেঁটে বেড়াচ্ছে, অনেকক্ষণ ধরেই হাঁটছে। এক্ষুনি ক্যামেরাটা অন করলাম যে একটু তোমাদের আবার দেখাই, না তো তোমরা ভাববে সবসময় বোধহয় শুয়ে বসে কাটায়। আর এই যে আমার কোলে দেখো এই শুয়ে আছে। আমার এখন একটাই ডিউটি, দোকান থেকে আসবো, কোলে নিয়ে বসে থাকবো, তাই তো? মানে আর ও কোলে নিলে ঘুমায়, আবার নিচে রাখলেও ঘুমায়, কিন্তু কোলে নিলে সব থেকে বেশি কমফোর্টেবল ফিল করে, বলো? আজকে একটু জ্বালাতন করে সারাদিন গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তো দেখো সকালবেলা চা নিয়ে বসেছি, এখন ঘড়িতে বাজে সময় 8টা। ঘুম থেকে উঠেছি সেই 7টার সময়, তারাও আগে। তো যাই হোক, ঘুম থেকে ওঠার তো কোনো সময় নেই, যখন খুশি ঘুম ভেঙে যায়। আর এই যে ওকে কেক খাই এখন শোয়ালাম, আর ঘড়িতে তখন বাজে দেখো 8টা, ঠিক আছে। তো চলো খেয়ে নিই। এখন আর সামনে আসছি না, এলোমেলো হয়ে আছে চুল টুল। ঘুম পাচ্ছে, ঘুমাইনি ভালো। সারা তো ঘুম হয়নি সেরকম। চলো টাটা। ডিম সেদ্ধ, কলা, পাউরুটি ব্রেকফাস্ট করছি। প্রেগনেন্সি টাইমে এত কষ্ট পেয়েছি ডিম খেতে গিয়ে, যে কটা ডিম খেয়েছি আমি, মানে বমি উঠে আসার জোগাড়। এত কষ্ট ডিম খাওয়ার, মানে সব থেকে কষ্টকর ছিল আমার প্রেগনেন্সি লাইফে। তো এখন কিন্তু ডিম খেতে আমার ভীষণ ভালোই লাগছে। ডিম সিদ্ধ আমি প্রত্যেকদিন একটু করে ডিম সিদ্ধ খাচ্ছি, সেই হসপিটাল থেকে এখন বাড়ি আসা অবধি। তো কোনোরকম কোনো অসুবিধা হচ্ছে না, ভীষণ ভালোই লাগছে খেতে। আর এই যে রুটি কলা আছে সাথে, মা বানিয়ে দিল। মা উঠেছে অনেক সকালে, কাজ বাজ করছে, কারণ হচ্ছে আমাদের যে কাজের দিদিটা আছে সেই দিদিটা আসেনি, আজকে 3 দিন আসছে না। একদিন বলেছিল আসবে না, তবে 3 দিন আসছে না। মার উপরে খুব চাপ পড়ে গেছে। এমনি আমরা বাড়িতে এসেছি, এত কাজ, রান্না বান্না, টাইম টু টাইম খাওয়া দাওয়া সব কিছু করছে, তার মধ্যে এক্সট্রা কাজ ঢুকে গেছে। কাজের দিদি না আসলে জানোই তো, একজনের কাজ সে একটা টাইমে এসে করে দিয়ে যায়, আর সে যদি না আসে তাহলে কতটা কতটা অসুবিধা। যদি না থাকে সে ব্যাপার আলাদা, কিন্তু একজনের কাজ সে যদি না করে তাহলে কতটা অসুবিধার মধ্যে পড়তে হয়। তার মধ্যে এখন এক্সট্রা এত কাজ, তো মার খুব চাপ হয়ে যাচ্ছে। দেখি কালকে আসে কিনা। আজকে তো আসার কথা ছিল, ভাবলাম আজকে আসবে, তার মধ্যে মা বোধহয় আবার এক গাদে জামা কাপড় ভিজিয়েছে, কি করা যায়। ভালো তেমন যা ও একটা দিন কি সুন্দর ছিল, রাত্রিবেলা কত সুন্দর ঘুমিয়েছে, দিনের বেলা কত সুন্দর ঘুমিয়েছে, কোনো অসুবিধা করেনি। কালকে সারাদিন ও কষ্ট পেয়েছে, ওর পেট ব্যথা করেছে, জানি না কেন। ওষুধ দিয়েছিলাম, ঠিক হয়ে গিয়েছিল। কালকে সারা রাত ঘুমিয়েছে ভালো মতো, প্রথম দিকে জ্বালাচ্ছিল, তারপর সকাল থেকে আবার জ্বালানো শুরু হতো। ঘুমাচ্ছে না মোটে, পেট ব্যথা করছে না, কিন্তু এমনি এমনি ঘুমাচ্ছে না। এখন ভিডিও করছি বলে চুপ আছে, আবার ভিডিও বন্ধ করলে আবার ভ্যাবে করবে। ও হচ্ছে কি বলে, আমাদের হচ্ছে দুজনের সবার না খাওয়া ঘুম পুরো উড়ে গেছে, বিশেষ করে আমাদের দুজনের। আমার তো আর বেশি, কারণ ওরা রাখতে পারবে, কিন্তু খাওয়াতে তো আমাকে হবে বলো। আর এমনি আমার এত ব্যথা, আমি ব্যথার চোটে পাগল হয়ে যাচ্ছি, পাগল। ব্যথা কিছুতেই কমছে না।
হ্যালো বন্ধুরা, এখন বাজে হচ্ছে 12:15। তো আমার পাপা এখন ঘুমিয়ে পড়েছে আর আমি এবার যাব স্নান করতে। আর মা ওইদিকে রান্না বান্না করছে, কি রান্না করছে জানি, কিন্তু এখনও গিয়ে দেখিনি। একটু আগে হাঁটাহাঁটি করছিলাম, অনেক সময় হাঁটাহাঁটি করলাম। আজকে সকাল থেকে সেলাইয়ের জায়গাটা খুব ব্যথা করছে, ব্যথা বলতে জ্বলে যাচ্ছে, একটু নড়াচড়া করলে টান পড়ছে আর একদম পুরো জীবন বেরিয়ে যাচ্ছে। আমি জানি না এই ব্যথা কতদিন থাকবে। আমি ব্যথাটা না কমলে না, আমি পাপাকে কোলে নিতে পারছি না, ঠিকঠাকভাবে খাওয়াতে পারছি না, আমি নিজে উঠতে বসতে পারছি না, আমি ওকে কী নেবো বলো, খুব কষ্ট হয়ে যাচ্ছে। ব্যথাটা যদি কমে যেত তাহলে আমার আর কোনো অসুবিধা থাকতো না। আমার বিরক্ত লাগছে, আমার ভালো লাগছে না একদম আর। তো যাই হোক, সবাই মিলে করছি, কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু আমি নিজে যদি একটু সুস্থ হয়ে যেতাম তাহলে আমার নিজের কাছে একটু ভালো লাগতো। তো আমার পাপা এখানে শুয়ে আছে, এই যে দেখা যাবে, ঘুমাচ্ছিল না, খুব দুষ্টু হয়েছে জানো, একদমই ঘুমাচ্ছিল না, অনেক কষ্টে ঘুম পাড়িয়েছি, এখানেই শুয়ে পড়েছে আর ওর পাশে আমিও শুয়ে পড়েছি। আমার কালকে সারা রাত তো একদমই ঘুম হয়নি, সকাল থেকে ভাবলাম একটু ঘুমাবো, সেও হলো না। সেই সকাল 6:30 7টার সময় উঠেছি, সেই থেকে এখন অবধি জেগেই আছে, এখন একটু ঘুমানোর সুযোগ পেলাম না। এখন স্নান করব, খাবো দাবো, দেখি দুপুরবেলা ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি একটু ঘুমিয়ে পড়বো। আমার মার কাছে ওকে দিয়ে রাখবো, যে কাঁদলে একটু সামলাতে, আমি একটু ঘুমাবো, নাহলে আমার শরীর আর একদম চলছে না। একটু ঘুমিয়েছি, ভালো লাগছে। তোমাদেরকে দেখাতে পারতাম যে। চলো টাটা। পাপাকে, যে আমার পাপা, টাটা। ফ্যানটা অফ করে দাও তো মানু। তোমার দুপুরে খাবার কি কি? তো এই যে দেখো, দুপুরের খাবার কিন্তু চলে এসছে। সিম্পল একদম, সোয়াবিন আলুর তরকারি আর চাল কুমড়োই দেখো, কোনো মশলা নেই। ফ্ল্যাশ জ্বালাওনি? এই যে দেখো, একদম হালকা সয়াবিন আলু আর হচ্ছে লাউ ঘ্যাট না কুমড়ো ঘ্যাট, চাল কুমড়োর ঘ্যাট। আমি খাবো আর বাবু এখন ঘুমিয়েছে। মানু কিন্তু স্নান করতে গেছিল, করা হয়ে গেছে। ওকে আজকে আমরা একটু গাটা মুছিয়ে দিয়েছি, মুছিয়ে দিয়ে সুন্দর করে পরিপাটি করে ওকে ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছে। এখন মা যাবে স্নানে, পাপা স্নান হয়ে গেছে, আমাদের সবার হয়ে গেছে, শুধু মার বাকি। আমি যাচ্ছি পরে, তোমরা খেয়ে নাও তারপর যাবো। চলো খেয়ে নি। স্নান করে এসছে, এখনো মাথাটা আসানো হয় না। আসলে এটা আমার একটা বদ অভ্যাস, স্নান করি কিন্তু মাথা আসাই না, বুঝলে। মা জল দাও। ঠিক আছে, এসি কত দেয়া গো মানু? কম আছে, 28 আছে, ঠিক আছে। তো বন্ধুরা, বাবুর আবার গরম লাগে। ফ্যানটা চালিয়ে দাও। সবাই বলছিল এসিতে রেখো না, কিন্তু এসিতে রাখলে কিছু হবে না, ডাক্তারকে জিজ্ঞাসা করে নিয়েছি আমরা। 26 থেকে 28 কিছু হবে না। তো চলো বন্ধু, আবার পরে আসছি। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন আমি চা খাচ্ছি, লিকার চা আর সুগার ফ্রি বিস্কুট মা নিয়ে এসেছিল, সেটাই খাচ্ছি। আর এই দেখো আমার ছোনা পাপা এখানে ঘুমাচ্ছে, মশারি টাঙিয়ে দিয়েছি, ওকে নিয়েই তো সারাক্ষণ বসে আছি। এখন একটু ঘুমালো, যদিও বেশিক্ষণ ঘুমাবে না, সঙ্গে সঙ্গে উঠে পড়বে। তো আমি এখানে ঘরে ওকে নিয়ে বসে আছি, আর বাইরে মা আছে, কাকি আছে, কৌশিক আছে, রাজ আছে, ওরা বারান্দায় রয়েছে। তো ওরা খুব একটা ঘরে আসে না, কারণ যেহেতু বেবি, নিউবর্ন বেবি, ঘরে বেশি মানুষজন আসা ঠিক না, তাই ওরা কিন্তু ঘরে আসে না। আর যদিও বা আসার প্রয়োজন হয়, পুরো ফুল স্যানিটাইজ হয়ে তারপরে কিন্তু আসে, ঠিক আছে। তো যাই হোক, তো চলো, ওরা বাইরে দুধ চা খাচ্ছে আর আমি এখানে খাচ্ছি লিকার চা, কাকি চা বানিয়ে দিয়ে গেল। আর তারপরে আমি একটু হাঁটাহাঁটি করছিলাম। আজকে আমি স্নান করে শ্যাম্পু করে একদম ফ্রেশ হয়ে নিয়েছি। আর আজকে দুপুরবেলা আমার সোনা পাপাকে একটু আমি গাটা মুছিয়ে দিয়েছিলাম, ওকে তো এখনও স্নান করানো যাবে না, তার জন্য। আর আজকে আমার বাবুর 9 দিন হয়েছে বয়স, আর আজকে একটু কাজ ছিল, তো সে কাজগুলো আমরা মিটিয়েছি, ঠিক আছে। তো চলো, তোমাদের সঙ্গে আর দেখানো হয়নি। তোমরা অনেকে ভিজে কাপড় ঘরে মেলতে বারণ করেছো, তো যাই হোক, এটা কিন্তু তখন আমি দেখিনি কমেন্টটা, তখন এখন ঘরে মেলা ছিল, এরপরে কিন্তু আমরা আর ঘরে মেলবো না। তো বন্ধুরা, এখন 9:30 বাজে আর আমি বাবুকে নিয়ে শুয়ে আছি। এই যে এখানে আছে আমার সোনা, ও খুব মানে কোলে থাকতে বেশি পছন্দ করে,
তোমরা অনেকে বলেছো যে দোলনায় দিও না, তো দোলনায় থাকতেও কিন্তু ও পছন্দ করে, ঘুমায় ভালো, তাই দোলনায় দিই। আর আমরা সাথেই থাকি সারাক্ষণ, অসুবিধা হয় না। আর ও যেটাতে কমফোর্টেবল ফিল করবে সেটাই তো করবো, তাই না? ঘুমানোটা ইম্পর্টেন্ট। ও এমনি খুব বদমাইশি করে না খুব একটা, তাও আবার করে, বাচ্চা মানুষ করবেই তো, এখন তো এরকমই। ও ঘুমাবে, খাবে, বারবার করে, সারাক্ষণ ওর পিছনেই সময় দিতে হবে আমাকে। আমি তো সারাক্ষণ ওকে নিয়েই পড়ে আছি, ভিডিও টিডিও কিছুই করতে পারছি না, কারণ ও সারাক্ষণই মানে আমার কাছেও থাকে, সবার কাছেই থাকে, ওর পাপার কাছেও থাকে। এবার কি বলতো, আমার কাছে বেশি থাকে, কারণ যেহেতু আমার কাছে খায়। তো এই যে কিছুতেই ঘুমাচ্ছিল না, নিচে শুইয়ে দিলেই কাঁদছে, মানে খাটে শুইয়ে দিলেই কাঁদছে, দোলনা শুয়ে দিলেই কাঁদছে, কোলে থাকলে ঠিক আছে। তো খাওয়ালাম, খাইয়ে এরমভাবে আলতো করে কোলের মধ্যে করে নিয়ে শুয়ে পড়েছি, বুঝতে পারিনি যে নিচে শুইয়েছি, মনে করে মায়ের কোলের ভিতরেই আছে। তো এইভাবেই শুয়েছে, এইভাবেই ঘুমিয়ে পড়েছে, অনেকক্ষণ থেকে ঘুমাচ্ছে। তো যাই হোক, ও ঘুমাচ্ছে আর আমি শুয়ে শুয়ে একটু এখানটায় একটু ফোন দেখছিলাম, চোখ বন্ধ করছিলাম। বিকেলে একটু ঘুমিয়েছিলাম আজকে, আমার মা ওকে নিয়ে রেখেছিল আর আমি ঘুমিয়ে পড়েছিলাম বলে আমাকে কেউ ডাকেনি। তো একটু ঘুমিয়ে শরীরটা ভালো লাগছে, কারণ গতকাল রাতে একদমই ঘুম হয়নি, আজকে সকাল থেকেও একদম ঘুম হয়নি। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আমি একদম ঘুমিয়ে পড়েছি। তো যাই হোক, একটু ঘুম হয়েছে, ভালো হয়েছে। রাত্রে আবার ডিউটি চলবে আমাদের দুজনের, নাইট ডিউটি সারা রাত, কারণ ঘন্টায় ঘন্টায় ওঠে তো খাওয়াতে হয়, ঘুম হয় না। তো এইভাবেই চলছে জীবন, নতুন জীবন শুরু হয়েছে। আমার প্রচণ্ড ব্যথা, তো এখনো পর্যন্ত ব্যথাটা কমেনি, আমি উঠতে বসতে খুব কষ্ট পাচ্ছি, রাতে এপাশ ওপাশ ঘুরতেও কষ্ট পাচ্ছি। ওই জন্য ওকে ক্যারি করতে আমার খুব কষ্ট হচ্ছে, ওকে দুধ খাওয়াতে, এমনি কোলে নিতে খুবই কষ্ট হচ্ছে। আমার ব্যথাটা যদি কমে যেত তাহলে আমার ওকে কোলে নিতে একদমই কষ্ট হতো না। চাই না ব্যথাটা কবে কমবে, ব্যথাটার জন্য যে এত আমার ভালো লাগছে না, মাঝে মাঝে এত বিরক্ত লাগছে, সে কি বলবো তোমাদের। এবার ওকে তো খাওয়াতেই হবে। আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে ব্যথায় এমনভাবে কাতরেছি, যেহেতু এক পাশ ফিরে অনেকক্ষণ শুয়ে আছি। আর কি হচ্ছে জানো তো, কোমরে যে ইঞ্জেকশনটা দেয় না, সেটার জন্য ব্যথা, মানে কিছুক্ষণ শুয়ে থাকার পরে আর মানে নড়তে পারছি না, এরকম একটা ব্যথা হচ্ছে। তোমাদের কি কারণ এরকম হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। মানে নড়তে পারছি না, মনে হচ্ছে যেন লেগে গেছে কোমর, মনে হচ্ছে খাটের সাথে আটকে গেছে, নড়তে গেলেই ব্যথা লাগছে। তো আজকে সকালবেলা ওরকম এক পাশ ফিরে, যেহেতু সারা রাত শুয়েছিলাম, আর এই কাটা জায়গা না, আমি এক পাশ ফিরে শুতেও পারছি না, তাও শুয়েছিলাম। এবার তারপরে সকালে আজকে কত সময় আমার কি জ্বালা করছে, এবার তার মধ্যে ও গেছে উঠে কান্না করছে। এবার ওর মানে অনুপম কি করবে, ওকে সামলাবে না আমাকে সামলাবে। এবার ওকে কোলে নিয়েছে আর এদিকে আমি কাতরে যাচ্ছি, একবার এদিকে আমার এদিকে দেখছে, একবার ওকে দেখছে। তো কত সময় পরে তারপরে কাঁদছিল দেখে পাপা উঠে পড়েছিল, পাপা উঠে ওকে কোলে নিয়েছিল। আর তারপরে ও আস্তে আস্তে আমাকে একটু দেখলো, আমাকে একটু আস্তে আস্তে তুললো, একটু হাঁটালো, তারপরে আমার ব্যথাটা একটু কমেছে। আর আমি হাঁটাচলা করছি, যখনই সুযোগ পাচ্ছি ঘরের ভিতরে সোজা হয়ে হাঁটার চেষ্টা করছি। আগের দিন একটু নিচু হয়ে হাঁটছিলাম, তোমরা অনেকেই কমেন্ট করেছো যে নিচু হয়ে হেঁটো না, নিচু হয়ে হাঁটলে কিন্তু হবে না, সোজা হয়ে হাঁটবে। আমাকেও নার্স দিদিরাও বলেছিল যে সোজা হয়ে হাঁটতে হবে, আসলে সোজা হয়ে হাঁটলে না খুব ব্যথা লাগছে। তাও আজকে থেকে চেষ্টা করছি সোজা হয়ে হাঁটার জন্য। তো দেখি কবে এই ব্যথা কমে। বাবা, ওটির এক্সপিরিয়েন্স এই জীবনে সারা জীবন মনে থাকবে। আমার মনে হচ্ছে জানো তো, আমি যেন সেই ঘোরের ভিতরে আছি সত্যি। মানে এই ফিলিংসটা যে না, মানে এই মধ্যে দিয়ে গেছে, তার মানে সে এক চুলও পর্যন্ত কখনো অনুভব করতে পারবে না। সে নর্মাল ডেলিভারি হোক বা সিজার ডেলিভারি হোক, যে অনুভূতিটা পেয়েছে সেই একমাত্র বুঝবে, তাছাড়া দ্বিতীয় কারোর পক্ষে বোঝা কখনো সম্ভবই নয়। সে এক ফোঁটাও বুঝতে পারবে না এই অনুভূতি। তো যাই হোক, চলো, ও এখনো বাড়ি আসেনি, কখন বাড়ি আসে দেখে। আর মা ওদিকে রান্না করছে, দুপুরে ভাত করেছিল, তরকারি করেছিল, আর রাতে হচ্ছে দুপুরে কী যেন সোয়াবিন তরকারি করেছিল। আর সন্ধ্যেবেলা চা বিস্কুট খেয়েছে, আজকে সেরকম কিছু একটা খায়নি। খিদে পাচ্ছে, দেখি মা কি রান্না করছে। রুটি করছে বললো, রুটির সাথে আর কি করে আমি জানি না, তোমাদেরকে দেখাবো। রাতে আজকে রুটি খাবো, ঠিক আছে? তো চলো, হয়ে গেছে মনে হচ্ছে, আমি খেয়ে নেবো, খিদে পেয়ে যাচ্ছে এখন, খুব তাড়াতাড়ি খিদে পেয়েছে, ব্রেস্ট ফিডিং করে তো বেবি। চলো।
আমার পাপাটা অনেক সময় ঘুমিয়েছে, ও ঘুমালে না আমার খুব ভালো লাগে, কারণ শান্ত হয়ে ঘুমায় তো। আর নইলে এমনি উঠলেই কান্নাকাটি করে, ভালো লাগে না। কান্নাকাটি করলে কি ভালো লাগে বলো তো? চলো পরে আসছি, ও বাড়ি আসুক, তারপরে তোমাদের সামনে এসে কথা বলবো, কেমন? আমার কথা কি তোমরা শুনতে পেলে? ফ্যান চলছে আর এদিকে আমি আস্তে আস্তে কথা বলছি। তো বন্ধুরা, এই দেখো, এই হচ্ছে রাতের খাবার, রুটি, আলু ভাজা, আর সেই দুপুরে সোয়াবিন আলুর তরকারি। এখন গরম গরম মা বানালো। হ্যাঁ, আজকে আর ভাত দিইনি, রুটি দিয়েছি। তো চলো খেয়ে নিই। আর ও এখনো ঘুমাচ্ছে, আমি আস্তে করে উঠলাম, ও উঠে গেলে এক্ষুনি আরেক জ্বালা হবে। চলো খেয়ে নিই। তো বন্ধুরা, তোমাদের সাথে কিছু কথা বলতে আসলাম। এই যে পাশে কিন্তু দেখো মানুষ আছে, মানুষ স্নান হয়ে গেছে, আর আমারও স্নান হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। তো যে বিষয়ে কথা বলতে আসবো, দীর্ঘদিন ধরে কিছু কমেন্ট আসছে বারবার বারবার, মানে আমরা ইগনোর করলেও বারবার তো সেই কমেন্টগুলো দেখা যায়, সেই কারণে কিছু কিছু কমেন্টের রিপ্লাই না দিয়ে থাকা যায় না। তো বিষয়টা হচ্ছে, তোমরা সবার আগে যে কমেন্টটা সব থেকে বেশি, সেটা হলো খাওয়া দাওয়া নিয়ে। ঠিক আছে, অনেকে বলেছো যে তোমরা দুজনেই অশিক্ষিত, নয়তো এত এত কেন খেতে, বা শুধু খাওয়া 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 খাই খাই, এরকম কমেন্ট, বুঝলে? তো বিষয়টা হচ্ছে, দেখো, যারা বেশি খায় তারা অশিক্ষিত, আর যারা কম খায় তারা শিক্ষিত, এরকম কিন্তু কোনো ব্যাপার না। ঠিক আছে, তাহলে রাস্তার ধারে যারা ফুটপাতে না খেয়ে থাকে, তারা হয়তো যে কমেন্টটা করেছে তার থেকে অধিক শিক্ষিত তারাই হবে, তাই না? তো বিষয়টা ওরকম না। দেখো, যখন নার্সিংহোমে ছিলাম, সেই সময়টা তোমাদের দেখানোর মতো কী বা ছিল? মানুষ সারাদিনে ধরো 10 বার বাথরুমে যাচ্ছে, সেই ভিডিওটা কি তোমাদের দেখানো উচিত হতো? আগে সেটা বলো। তখন ও এলোমেলো অবস্থা, ওর তখন ব্যথা হচ্ছে, ব্যথায় কাঁদতে, উঠতে পারছে না, আমি ওকে সাপোর্ট দিয়ে তুলছি। তো সেই সময় সেইগুলো কি ভিডিও করা মনে হয় যে উচিত ছিল? আর সেই কারণে তো ভিডিও করতে পারিনি। আর দেখো, সকালে টিফিন দিত, দুপুরে খেতে দিত, রাতে খেতে দিত, আর মাঝখানে আমি কিছু বিস্কুট আর ক্রিম বিস্কুট কিন্তু এনেছিলাম, ওটাও খাইনি। ক্রিম পাউরুটি যেটা এনেছিলাম, ও জাস্ট এক কামড় খেয়েছিল, বাকিটা আমি খেয়ে নিয়েছিলাম, তো ক্রিম ছাড়া। এখন বিষয়টা হচ্ছে, তোমরা বলতে পারো যে সেই সময় বাইরের খাবারটা না খাওয়া উচিত ছিল। হ্যাঁ, অবশ্যই উচিত ছিল না খাওয়ার, কিন্তু যে পরিমাণ ভাত দিচ্ছিল, বা বাইরের খাবার খাওয়া উচিত না, কেউ আমাদের তো বারণ করেনি, আমরা তো মাসিদের কাছ থেকে জিজ্ঞাসা করি, মাসিদের কাছে হোক বা নার্স দিদিদের কাছে হোক, আমরা জিজ্ঞেস করেছিলাম বিস্কুট খাওয়া যাবে? বললো হ্যাঁ। বললাম কলা খাওয়া যাবে? বললো হ্যাঁ। এবার তার মধ্যে যে ওই তোমরা বলছো মমস ম্যাজিক বিস্কুট বা যে বিস্কুট, ওগুলো একটু বেশি মিষ্টি মিষ্টি, তোমরা বলেছো মিষ্টি খাবার টোটালি খাওয়া যাবে না, কিন্তু ডাক্তার আমাদের বলেছে সব কিছুই খাওয়া যাবে, সব কিছু তোমার যা খেতে ইচ্ছে হবে সব কিছুই খাবে। আর খাওয়ার পথে রোজ মাছ মাংস রাখতে হবে, সেটা হবে পাতলা ঝোল। মানে আমরা যতটা মনে করব যে মানে দেখো, সবারই তো একটা বোধ বুদ্ধি আছে যে এটা রিচ হয়ে যাচ্ছে বা এটা পাতলা ঝোল, তো সেরকম বলেছে তোমরা তোমাদের মতো বুঝে শুনে খাবে, সব কিছুই খাওয়া যাবে, মিষ্টিও খেতে পারো, কিন্তু অতি সামান্য। অনেক সময় হতে পারে না যে মিষ্টি খাওয়ার জন্য লোভ হলো, এক পিস খেতে পারে, সেটাও কিন্তু বলে দিয়েছে। আর ওর যে কাঁটাটা, মানে যেখানে সিজার হলে তো পেটটা কাটতে হয়, তো সেখানে কিন্তু ওই কাঁটাটা শুকানোর জন্য বলেছে টক দই, মোসাম্বি লেবু, গোটা ফল এইসব খেতে। ঠিক আছে, আর তোমরা আবার অনেকে কমেন্ট করছো টক খাওয়া যাবে না, টক খাওয়া যাবে না, টক খেলে কিন্তু মিষ্টি টোটালি খাওয়া যাবে না, মাংস খাওয়া যাবে না, হ্যাঁ, তার মধ্যে কি চিংড়ি মাছটা কিন্তু আমরা অ্যাভয়েড করছি, চিংড়ি মাছটা ওকে খেতে দিচ্ছি না। ঠিক আছে, তো এই হচ্ছে মেন কথা, খাওয়া দাওয়ার বিষয়টা গেল। আর তোমরা যেটা বলছো যে সবসময় খাই খাই, অশিক্ষিত বলেই এরকম খাই খাই করছে, তো সেটাও তোমাদের ক্লিয়ার করলাম যে যারা বেশি খায় তারা অশিক্ষিত, তাহলে যারা শিক্ষিত তারা বোধহয় টোটালি খাই না। ঠিক আছে, আর তাছাড়া সবথেকে বড় কথা, যার শরীর যেভাবে পারমিট করবে সে তো সেভাবেই খাবে না। আর এই সময়টা নাকি খিদে পায়, বুঝলে? সবার শরীর তো একরকম নয়। আমার যদি কোনো খাবারে অসুবিধা হয়, তাহলে তো আমি সেই খাবারটা নিশ্চয়ই বন্ধ করব, ডাক্তারকে জানাবো যে এই খাবারটা আমার সমস্যা হচ্ছে, তাহলে ডাক্তার নিশ্চয়ই বলবে যে হ্যাঁ এটা বন্ধ করে দাও, এই খাবারটা খাওয়া। তো সবার শরীর এক না, তাই আমার তো তোমরা যে কমেন্টগুলো করছো যে এটা খাওয়া যাবে না, ওটা খাওয়া যাবে না, সেটা খাওয়া যাবে না, তো অবশ্যই ভালোবাসার খাতিরেই বলছি, না ভালোবাসার খাতিরে বলছো, বাট অনেকে বাজেভাবে বলছে। তো যারা ভালোবাসার খাতিরে বলছো তাদেরটা তো ঠিক আছে, কিন্তু যারা বাজেভাবে বলছো তাদের কথা বলি। তোমার যদি কোনো খাবার খেয়ে অসুবিধা হয়, তার মানে এটা তো নয় যে আমারও সেই খাবার খেয়ে অসুবিধা হবে। আমার নিশ্চয়ই কোনো অসুবিধা হচ্ছে না। যেমন ও খাসির মাংস খেতে পছন্দ করে, আমি টোটালি খাই না, সবার রুচি সমান না। ঠিক আছে, তাছাড়া সবার অসুবিধা একরকম না, তোমার যেটা অসুবিধা হয়েছে আমার সেটা হয়তো অসুবিধা হয় না, বা আমার যেটা অসুবিধা হয় সেটা তোমার অসুবিধা হয় না। প্রত্যেকটা মানুষের শরীর আলাদা, তাদের খাওয়া দাওয়া আলাদা, তাদের সব কিছুই আলাদা রকম হয়।
সবার সিজারের এক্সপিরিয়েন্সও একরকম হয় না, সবার আলাদা আলাদা রকমের হয়, সবারটাই কষ্টকর কিন্তু আলাদা আলাদা রকমের কষ্টকর। তো যাই হোক, খাওয়া দাওয়া নিয়ে যেরকম কমেন্ট করেছো, তো তোমরা অবশ্যই মতামত দিতে পারো, কিন্তু আমি কিন্তু শুনবো যেটা যেটা আমার ডাক্তারবাবু আমাকে বলবে। আমি কিন্তু তোমাদের কাছে জিজ্ঞাসা করিনি যে বন্ধুরা তোমরা কমেন্ট করো যে আমাকে কোনটা খাওয়া যাবে বা কোনটা খাওয়া যাবে না, কারণ আমি যার কাছে জিজ্ঞাসা করেছি সে হচ্ছে আমার ডাক্তার। যে আমি আসার আগে যে ডাক্তার ম্যাডাম আমার কী কী খেতে পারবো আর কী কী খেতে পারবো না, তো ডাক্তার কিন্তু আমাকে বলেছে যে তুমি সব কিছুই খেতে পারবে কিন্তু অল্প খাবে, হালকা খাবে। আর আমি কিন্তু হালকাই খাই, বাইরের কোনো খাবার খাই না। বাড়ি আসার পর থেকে এখনো পর্যন্ত বাইরের খাবার খাই একটাও খাইনি আর খাবোও না, যা খাচ্ছি বাড়িতেই খাচ্ছি। মা একদম হালকা পাতলা ঝোল করছে। আর মাংস খাওয়া যাবে না, একজন কমেন্ট করেছে যে মাংস খাওয়া যায় না। আমার মা তো আমাকে মাংস খেতেই দেয়নি 6 মাস, তো তোমার মা তোমাকে খেতে না দেয়নি? না, এবার এই বিষয়টা আমি বলছি। দেখো তোমরা অনেকে যারা কমেন্ট করছো যে এটা খাওয়া যাবে না ওটা খাওয়া যাবে না, দেখো তোমাদের সিজারের সময় যে ডাক্তার দেখেছিল তার নিয়ম এক, আমরা যাকে দেখিয়েছি তার নিয়ম এক। তার থেকে বড় কথা, তোমরা 15-20 বছর আগে এমন অনেকে আছো যারা 20 বছর আগে সি সেকশনে ডেলিভারি করিয়েছো, আবার কেউ আছো 10 বছর আগে করিয়েছো। তো দেখো তখনকার যে প্রযুক্তি, তখনকার যে চিকিৎসা বিজ্ঞান আর এখনকার চিকিৎসা বিজ্ঞান কিন্তু অনেক উন্নত, ঠিক আছে? তো সেই কারণে আমি বলবো তখনকার সাথে এখনকার তুলনা কিন্তু মনে হয় না যে না করাই ভালো, ঠিক আছে? আমি তো কিছু বলিনি, আমি আমার মতন চলছি। আমার ডাক্তারবাবু যেরকম বলেছে আমি ডাক্তারের কথা মতো চলছি, আমি তো নিজের মতনও চলছি না। আমার কোনো অসুবিধাও হচ্ছে না যে উল্টোপাল্টা খাচ্ছি বলে। উল্টোপাল্টা তো কিছুই খাইনি আমি। আমার উল্টোপাল্টা খেলে তো বোঝা যাবে, তাই না? বাড়ির তৈরি হালকা পাতলা রান্না, হালকা পাতলা খাবারই কিন্তু আমি খাচ্ছি। হালকা মাছের ঝোল, হালকা মাংসের ঝোল। আর ডাক্তারবাবু আমাকে বলেছে, ম্যাডাম বলেছে যে তুমি আগের থেকে এখন আরো মাছ মাংস বেশি খাবে, হালকা খাবে কিন্তু বেশি খাবে, কারণ আগে তোমার যতটা ক্যালসিয়ামের প্রয়োজন ছিল এখন তার থেকে আরো বেশি প্রয়োজন, কারণ এখন তোমার বেবি ব্রেস্ট ফিডিং করবে। আর ডাক্তারবাবু নিজেই আমাকে বলে দিয়েছে যে দেখো 500 লোক থাকলে কিন্তু 500 রকম মন্তব্য করবে, 500 রকম বলবে এটা খাওয়া যাবে না, ওটা খাওয়া যাবে না, সেটা খাওয়া যাবে না। তো কারোর কথা শোনার দরকার নেই, আমি তোমাকে যেটা বলছি তুমি সেটাই করবে। বলেছে অত রকম শুনতে গেলে গুলিয়ে যাবে, এর থেকে আমি যেটা বলছি তুমি সেটাই শোনো। তো তো যেহেতু আমরা ডেলিভারির আগে থেকেই তার কথা শুনে আসছি, সুস্থভাবে হয়েওছে, সুস্থভাবে হোক আর একটু ক্রিটিক্যাল ভাবে হোক, এখন তো আমরা সুস্থ, তাই না? সুস্থ ছিল না, বেবিও সুস্থ ছিল। আমার অবস্থা একটু ক্রিটিক্যাল হয়েছিল প্রেসারের তো ঠিক আছে, এই বিষয়টা নিয়ে অনেকক্ষণ ধরে বললাম, আশা করি। আর তোমরা যারা ভালোভাবে কমেন্ট করেছো আমি তাদেরকে বললাম যে তোমরা অবশ্যই আমাদের শুভাকাঙ্ক্ষী, আমাদেরকে ভালোবাসো বলেই এমনভাবে কমেন্ট করেছো, তার জন্য আমরা সত্যি তোমাদের কাছে অনেক কৃতজ্ঞ। আর যারা যারা খারাপ কমেন্টগুলো করেছে তাদেরকেই এটা, যদিও জানি যে এই কথায় তাদের কাছে কোনো মাইনে রাখে না, ঠিক আছে? যারা উল্টো বোঝার তারা সারা জীবন উল্টোই বুঝবে। আর একটা বিষয়, গতকালের ভিডিওতে তোমরা বলেছো, না তোমরা না অনেকেই কমেন্ট করেছো যে ওটা আমাদের ভুল হয়েছে, কারণ যেহেতু এই কদিন ধরে আমি এডিটটা করছি, বুঝতে পারলে। আর আরও আরেক জায়গায় তোমরা বলেছো যেখানে নাকি পা দেখা গেছে, তো এডিটিং এর সময় ওটা আমার খেয়াল করা হয়নি, ওটা আমার ভুল। মানে ভাবিনি এই বিষয়টা নিয়ে যে এটা আরে এদিকেও অনেক চাপ আছে না আমার, যাই হোক ওটা আমাদের ভুল হয়েছে, আমরা নেক্সট বার থেকে ওই দিকটা খেয়াল রাখবো। তো আর তোমরা যারা আমার শোনার জন্য অনেক ভালোবাসা দিয়েছো, উইশ করেছো, তাদের তো আমার মানে মন থেকে আমি এত ভালোবাসা দিয়েছো তোমরা, আমি তো মানে ভাষা খুঁজে পাচ্ছি না যে তোমরা এত ভালোবাসা দিয়েছো। দেখো আগে আমরা ছিলাম স্বামী স্ত্রী, এখন হয়েছি স্বামী স্ত্রীর পাশাপাশি বাবা মা। তো বাবা মা কিসে খুশি হয় জানো? নিজে না খেয়ে সন্তানকে যদি একটা লজেসও কেউ দেয়, তখন কিন্তু এই বাবা মা, সে সন্তান কতটা খুশি হলো সেটা পরের কথা, কিন্তু বাবা মা কিন্তু তার প্রতি খুশি হয় যে তাকে ওই লজেসটা দিল। কথার কথা বলছি, মানে সন্তানের দেয়া মানে বাবা মা খুশি বা বাবা মার খাওয়া হয়ে গেল। তো সেই জন্য তোমরা যারা আমাদের শুভকামনা জানিয়েছো, আমাদের সন্তানের দীর্ঘায়ু কামনা করেছো বা অনেক আশীর্বাদ করেছো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। এভাবে তো ক্যামেরায় বলা যায় না, সামনে থাকলে হয়তো আরো ভালোভাবে বলতে পারতাম, ঠিক আছে? তো যাই হোক, তোমরা কেউ খারাপ মনে করো না আমাদের কথা, আমরা কিন্তু তোমাদেরকে একদমই দুঃখ দিতে চাই না কাউকেই। যারা বাজে কমেন্ট করো তাদেরকেও দুঃখ দিতে চাই না, যারা ভালো কমেন্ট করো তাদেরকে তো কখনোই নয়। তো খাওয়া দাওয়ার বিষয়টা তোমরা প্রচুর কমেন্ট করছো আজ কয়েকদিন, যে দেখতেই পাচ্ছি আমি, এটা খাচ্ছ কেন, ওটা খাচ্ছ কেন, সেটা খাচ্ছ কেন, প্লিজ এরমভাবে কমেন্ট করো না। দেখো আমার যদি কোনো সমস্যা হয় তার জন্য আমার ডাক্তারবাবু আছে, আমি তাকে জানাবো আর আমি সেই মতোই চলবো, যাতে আমার কোনো অসুবিধা না হয়, আমার বেবির কোনো অসুবিধা না হয়। আর একটা কথা, যে ডাইপার পরানোর কথাটা বলেছো, যে ডাইপার কেন পরাচ্ছ ওইটুকু বেবিকে, তো এখন এমনিই বর্ষাকাল, তোমরা সবাই জানো, বাইরে রোদ উঠছে না, সব সময় বৃষ্টি বৃষ্টি ওয়েদার। তো এখন কিন্তু আমি জামা কাপড় ভেজালেও ঘরেতে মেলতে হচ্ছে। হ্যাঁ, ওটা ঘরেতে মেলতে হচ্ছে, ওটা তো তুমি বারণ করেছো, বেবি যে ঘরে থাকবে সেই ঘরে মেলবে না, এই জন্য মেলছি না, মেলবো না। আর ওই জন্য আমরা কিন্তু এখন ওই যে কাপড় ন্যাকড়া এগুলো ইউজ করছি না, ডাইপারটা ইউজ করছি, যাতে কমফোর্টেবলি ফিল থাকে আর বেবিদের ডাইপার পরলে কোনো রকম কোনো সমস্যা হয় না।
তো একজন দুজন কমেন্টও করেছিল যে আমি আমার বেবিকে সবসময় ডাইপার পরিয়ে রাখি, কোনো সমস্যা না। তো যাই দেখো হোক, একটা কথা বলি, আমার যেটা মনে হয় আমরা দেখেছি মানে আমার বৌদির ক্ষেত্রে বলো বা আমার দাদার ছেলে মেয়েরা, ওদের যখন ওই ধরো সারা রাত শুয়ে আছে, বাথরুম করেছে, সবসময় না মায়ের খেয়াল থাকে না, রাত জেগে জেগে এমন হয় বাথরুম করে সেই সেই ভিজে কাপড়ের উপর শুয়ে আছে বাচ্চা। শুয়ে থাকলে কি হয়, ওই ভিজে কাপড়টার জন্য কিন্তু সর্দি লেগে যেতে পারে বাচ্চার, কিন্তু ডাইপারে কি হয় ওইটা না, শুষে তাই নেয়। বলেছে রাত্রিবেলা পড়াবে, দিনের বেলা পড়াবে না। তো হ্যাঁ, আমি সবসময় পড়াবো না, কিন্তু এখন যেহেতু বর্ষাকাল, রোদ উঠছে না সেরকম, তার জন্য কিন্তু ওকে সবসময় ডাইপার পরিয়ে রেখেছি। ডাইপার খুব ভালোই জিনিস, কোনো অসুবিধা হয় না। তবে রোদ যখন উঠবে তখন আমি সবসময় ওকে ডাইপার পরাবো না, দিনের বেলা ডাইপার ফ্রি রাখবো, ন্যাকড়া কাপড় এসব ব্যবহার করব, তখন তো মেলে দিলে শুকিয়ে যাবে। তো যাই হোক, এটাই তোমাদের বলার আর ছিল। তোমরা দেখে এসছো সেই বিয়ের পর থেকে আমরা কিন্তু অনেক ভুল করেছি। দেখো অনেক ভুল বলতে কি, ছোটোখাটো বিষয় নিয়ে ভুল করেছি, সেটা তোমরা সবসময় আমাদের গার্জেন হিসেবে বা আমাদের ভালোবাসার মানুষ হিসেবে অবশ্যই আমাদের ভুল হলে তোমরা অবশ্যই বলেছো, আর সেটা আমরা আস্তে আস্তে শুধরে নেওয়ার চেষ্টা করেছি। এমন নয় যে তোমরা একটা কথা বলছো আমরা তোয়াক্কা করছি না, এরকমটা কিন্তু নয়। আমরা তোমাদের সবসময় তোমাদের কথা শোনার চেষ্টা করি। কিন্তু হ্যাঁ, এটা কিছুদিন পরে হয়তো যখন সবাই অনেকে মিলে একই কমেন্ট করে এটা করো না, এটা করো না, এটা, তখন সেটা আমরা কিন্তু করি না। তোমরা দেখে আসো তো, জীবনটা আসলে ভুল অনেক সময় সবারই হয়, এমন কেউ নেই যে নিখুঁত মানুষ। ভুল কারো কম হয়, কারো বেশি হয়। তো আমরা চেষ্টা করব তোমাদের সবসময়, যেহেতু তোমরা আমার ভালোবাসার মানুষ, আমাদের পরিবারের মানুষ, আর যেহেতু তোমরাও অনেকেই মনে করো যে আমরা তোমাদের পরিবারেরই সন্তান বা পরিবারের ছেলে মেয়ে, এরকমই ভাবো। তো বেশি বলো কথাগুলো। সবসময় এরকম মনে হচ্ছে তোমাদের যে আমাদের ভিডিও আসলে মনে হয় এই তোদের ভিডিও এসছে, আর দেখলে মনে হয় তোমাদের পরিবারের কেউ ভিডিও ছেড়েছে। তো অবশ্যই তোমাদের যাতে কোনো রকম মানে তোমাদের মানহানি না হয় সেই দিকটা আমরা রাখার চেষ্টা করব। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। মানু টাটা বলে দাও। আর মানুকে বেশি দেখাতে পারছি না, কারণ ও কিন্তু এখন বেবিকে ফিটিং করাচ্ছে, ঠিক আছে? তো চলো টাটা। আর একটা কথা কি এটা বলতে যাচ্ছিলাম, সেটা ভুলে গেলাম, মাথা থেকে বেরিয়ে গেল। দেখো মানুকে আবার গ্লেস মারছে মনে মুখ, ঠিক আছে? ও আর যাওয়ার আগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যদিও তোমাদের সবার প্রায় সাবস্ক্রাইব করা আছে, যারা ভুলে গেছে তারা অবশ্যই করে দেবে। আর কি একটা বলতেই যাচ্ছিলাম, সেটাই ভুলে গেলাম। ঠিক আছে, ও যখন আমার মনে হবে কালকেও বলে দেবে, ঠিক আছে? তো চলো টাটা, টাটা দিয়ে দাও। টাটা।